যুগের ক্যারিয়ারে নিজেকে ভেঙেছেন, গড়েছেন নতুন রূপে, হয়েছেন পরিণত। মানসম্পন্ন কাজে এগিয়ে যাওয়া জনপ্রিয় সেই অভিনেতার নাম তৌসিফ মাহবুব। কয়েকদিন আগেই খোয়াবনামায় আলোচিত হয়েছেন। আছে আরও বেশ কিছু ভালো কাজ, কিন্তু তাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় যেন ফুরাচ্ছে না দর্শকের। কবে আসবেন সিনেমায়, সাফল্যের কোথায় দেখতে চান নিজেকে, সবকিছু জানতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তৌসিফ মাহবুব। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। খুব ভালো লাগছে আপনাকে এখানে আজকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। আচ্ছা, আজকে কি সেটে মানে আপনার সাথে সাপ মানে নিয়ে এসেছেন? মানে কোথাও থেকে বের হয়ে যাবে, পকেট থেকে আর কোথাও থেকে ব্যাগে? আমাকে কি এখন সাপ উড়ে মনে হয় দেখলে? না, আপনার সেই দৃশ্য দেখার পরে আচ্ছা, সাপ নিয়ে যেই সিনটা আমি দেখলাম যে খোয়াবনামায়, যেটা আচ্ছা। খুবই সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ট্রেন্ডিং এ এবং সবাই শেয়ার করছে, তো দেখার পর আমার একটু ভয়ই লাগছিল যে তৌসিফ ভাই আসলে আসবেন, সাথে কি সাপটা পিছন পিছনে চলে আসে কিনা। না, ওদেরকে ওই শটের পর ওখানেই রেখে দিয়ে আসছি। এরপরে আসলে আমি এখন পর্যন্ত মনে হয়নি ওদের সঙ্গে আর দেখা করা উচিত আপাতত। আচ্ছা, মানে কিভাবে এই ডিসিশনটা হলো যে একটা কবরে, যেহেতু এটা আসলে ইমোশনাল একটা ব্যাপার, মুসলিম হিসাবে আমরা অন্যরকম ভাবে চিন্তা করি যখন সাদা কাফনের কাপড় দেখি, এটাই তো ভয়ের বিষয়, তার উপরে আবার সাপ। এটা অনেকটা হচ্ছে যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আসলে কবরের আযাব এই টাইপের একটা ব্যাপার, যেটাতে আমরা মুসলিমরা অনেক ভয় পাই। বিষয়টা অনেকটা এরকমই। আসলে আমরা যখন কোনো ভুল করি জীবনে, বাস্তব জীবনে, আমি গল্পে যাচ্ছি না, বাস্তব জীবনে ভুল করলে না, আমার যেটা হয় বা ম্যাক্সিমাম মানুষেরই হয়তো সেটা হয়, গিল্ট ফিলিং হয় যে কাউকে বকা দিলাম বা কাউকে একটা খারাপ কথা বললাম, মাথার মধ্যে কিন্তু চলতে থাকে যে এটা আবার কিভাবে ফেরত আসবে, সে কিভাবে নিল, এটার জন্য আমাকে আল্লাহ কি শাস্তি দিবে, এরকম। তো বড় পাপ বা বড় গুনাহ করলে আসলে বড় শাস্তি মানুষ পায় সচরাচর। তো ওখান থেকে এই চরিত্রটা আসলে এত বড় একটা গুনাহ করেছে, সে আসলে মানে কবরের আযাবের দুঃস্বপ্ন সে দেখে। আচ্ছা, ওখান থেকেই গল্পটা শুরু, গল্পটার প্রয়োজন, এবং সেখান থেকেই সাপ। আচ্ছা, এই যে সাপ নিয়ে কাজ করেছেন, শুটিং করেছেন, মানে একটু জানতে চাই বিস্তারিত যে এই কবরে শোয়া, এভাবে সাপ, মানে একটু এই সময়টা কি ঘটেছিল? এই সময়টায় যা ঘটেছিল সেটা আসলে শব্দে প্রকাশ করা অনেক কঠিন। কারণ আমি কবরে শোয়ার পর একটার পর একটা আসলে যে বিষয়গুলো, এগুলো লাইফ চেঞ্জিং, আসলে অনেকের কাছে ট্রমাটিকও হতে পারতো, আমার জন্য হয়নি, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ। কবরে শোয়ার পরে মনে হচ্ছিল যে এটাই তো আসলে শেষ ঠিকানা, আমাদের এখানেই ফিরতে হবে। এবং তখন হয় না যে মাঝে মাঝে মানুষ বলে যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হলে আমরা জীবনটাকে নতুন করে দেখি বা নতুন করে ভাবি আসলে আমরা জীবনে কি করেছি, ভুল করি বা না করি। সো ঠিক ওইভাবেই আমি আসলে সেই কবরে শোয়ার পর যখন দেখছিলাম মানুষগুলো উপরে দাঁড়িয়ে আমাকে কবরে শুয়ে দিয়ে ওরা শট রেডি করছিল, কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছিল আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। সো দ্যাট গিভ মি আ ভেরি বিগ রিয়েলিটি চেক যে আসলে দিস ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। অ্যান্ড আসলে লাইফে এত হই হুল্লা, এত চিৎকার চেঁচামেচি, এত রাগ, এত ঘৃণা, এসব আসলে নেগেটিভিটি ফেলে দিয়ে একটু পজিটিভলি আগালে ভালো হয়, তো এরকমই। আর তারপরে তো সাপ তো ছিলই। সাপ তো ছিল। এই সাপের ব্যাপারটা একটু জানতে চাই যে আসলে এরকম আপনার সাপের প্রতি অনেক ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। না, যেহেতু সাপ সবারই ইন্টারেস্ট, যে ভয় করেনি, কারণ আমি দেখি তো কমেন্টগুলা, আপনার রিলসের নিচে অনেক কমেন্ট আসে যে কিভাবে। সাপ এমন একটা জিনিস না যাকে আপনি ডেইলি ঘরে নিয়ে আসতে চান, রাইট? সো ওই জিনিসটাকে যখন একটা না 6টা সাপ আমার ছোট্ট সেট, মানে আমার কবরের সেটের মধ্যে ছেড়ে দেওয়া হলো, এবং বিষাক্ত সাপ দেখেই বোঝা যাচ্ছে। ওরা বিষাক্ত কিন্তু বিষ মুক্ত ছিল ওই সময়, সেটা আমরা জানতাম, পরে জানতে পারি 2-1টা বিষও নাকি ছিল। আচ্ছা, এবং একটা সাপ যে বেদিনী তাকেই ছবল দিয়েছিল, আচ্ছা, এবং দিয়ে রক্ত বের করে ফেলেছিল। আচ্ছা, আপনাদেরকে ওখানে কোনো ছিল যে যদি সাপ কামড়ায় সে মানে ফার্স্ট এড কোনো মানে স্নেক কিট লাগে, স্নেক বাইট কিট বা কোনো ডক্টর বা কিছু একটা, বা কোনো অ্যাম্বুলেন্স, কিছু ছিল না। আচ্ছা, সো যতটা না আসলে সাপের ভয় পাচ্ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম এটা নিয়ে যে আল্লাহ না করুক যদি কোনো কিছু রং হয় তাহলে কি আমি হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, সেই ব্যবস্থা আছে কিনা।
এই আর কি। সেটা যদিও ছিল না, আল্লাহর উপর ভরসা করে শটটা দিয়েছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা, তৌসিফ ভিকি মানেই বিশেষ, সিক্রেট কে? ভিকি জাহেদ এমনিতেই অনেক স্পেশাল, মানে সবাই আমরা স্পেশাল, বাট ভিকি জাহেদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওর গল্পগুলো আসলে খুবই ইউনিক হয়, ইউনিক, অদ্ভুত, মেকিংটাও একটু আলাদা। মেকিংটা আলাদা, নিজস্ব একটা ধারা আছে। ওই ধারা ক্যারি করা আসলে খুব ডিফিকাল্ট অ্যাক্টরদের পক্ষে। সো সামহাও আমি ওর সঙ্গে এতদিন ধরে কাজ করছি দেখে একরকম একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং, বা ভিকি ভাই যেটা বলতে চায় মুখ দিয়ে না বলেও আমি বুঝে যেতে পারি যে আসলে ওকে ইউ ওয়ান্ট দ্যাট। বা আমাদের আসলে দুজনের প্রচুর ফিল্ম একসাথে দেখা হয়েছে, যে এটা আসলে খুব কমন গ্রাউন্ডস পড়ে যায়। সো ওই জায়গা থেকে হয় না যে একটা রেফারেন্স হিসেবে আমরা একটা গল্প নিয়ে আলোচনা করছি, আরে ভাই এটা তো ওই মুভির, হ্যাঁ 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 আপনি দেখছেন এটা, হ্যাঁ আমি দেখছি। সো এই কমন জায়গাটা থাকার কারণে আমাদের মধ্যে একটা কমন স্পেস তৈরি হয়, যেটা আসলে আমাদের চিন্তাধারা এক করে দিতে খুব সহজ করে। আর তৌসিফ তিশারও কিন্তু একটা খুব অন্যরকম কেমিস্ট্রি দর্শক খুব পছন্দ করে, এর পিছনের সিক্রেটটা কি? মারামারি কেমিস্ট্রি? না না, আমরা দুজনের খুব ভালো ফ্রেন্ড, এবং আমরা দুজন আসলে সেটা অনেক দুষ্টামি ফাজলামি করি। অনেক সিরিয়াস একটা কাজ, কিন্তু এই সিরিয়াস কাজের সেটে যদি বিটিএসগুলো দেখেন সাপ ছাড়া, পুরো টাইম আসলে আমরা দুষ্টামি ফাজলামির মধ্যে ছিলাম। আচ্ছা, আপনার পছন্দের কো অ্যাক্ট্রেসকে আমি 4টা নাম বলি: মেহজাবিন, তানজিন তিশা, সাবিলা, সাফা। সবাই। একজনের নাম যদি বলতে বলি? একজনের নাম বলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তারপরেও হয় না যে হ্যাঁ আপনি? তারপরও হয় না, আপনি যদি এখন বিশেষ গুণে গুণান্বিত করতে বলেন তাহলে এক একজনের এক একটা গুণ আছে। আচ্ছা, মেহজাবিনের কি গুণ আছে? পারফেকশনিস্ট। ওকে। তানজিন তিশা? গ্ল্যামার। আর সাবিলা নূর? এক্সিলেন্ট ড্যান্সার। আর সাফা? বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন তো নতুন যারা আসছেন তাদের সাথেও কাজ করছেন, তার মধ্যে নিহা তটিনীর সঙ্গে আপনি কাজ করছেন। এদের মধ্যে আসলে কোন জুটিকে আগে রাখবেন আপনি, তৌসিফ নিহা নাকি তৌসিফ তটিনী? দুজনে কারোর সঙ্গে আমার ওভাবে অনেক কাজ হয়নি যে কাউকে আসলে মার্কস বেশি দিতে পারবো। আমি চাই দিতে, কিন্তু আমি চেষ্টা করি সব সময় কোনো কিছু না। আপনাকে এভাবে বলি, ছোটবেলা আমি যখন ক্রিকেট বা ফুটবল খেলতাম, যখন ক্রিকেটে আমি ব্যাটিং করে আউট হয়ে যেতাম, সবসময় আমাকে আম্পায়ার বানানো হতো। কেন? কারণ হচ্ছে কি, আম্পায়ারটা চুরি করে, আমি কখনো চুরি করতে পারি না, আমি খুব আনবায়াসড, আমি বায়াসড না। ওই ক্ষেত্রে আমি যে নিহা আর তটিনীর মধ্যে কাউকে আগাবো, সেটার জন্য আমার মধ্যেই ভিতরে থাকতে হবে যে আসলে ও একটু ভালো করছে, বা ওর সঙ্গে তৌসিফের যায় বেশি। দুজনের সঙ্গে একই রকম যাত্রা আমার, একদম বরাবর 50-50। আচ্ছা আচ্ছা, এবার একটু অন্ধ বালক নিয়ে জানতে চাই। অন্ধ বালক? জি। ভিকি জাহেদের কাজ আবারও, এবং দুর্দান্ত একটা কাজ। এটা শুটিং করেছি, যদিও 1 বছরের বেশি হয়ে গেছে। এটা আসলে 2024 সালের অগাস্ট মাসের বা এরকম জুলাই মাসের দিকে শুটিং করা। সো কাজটা সম্পর্কে আমারই খুব কম মেমোরি আছে, সত্যি কথা বলতে, কাজ অনেক দিন হয়ে গেছে কাজটা করেছি। বাট যতটুকু মনে পড়ে, একটা সিন ছিল, গল্প নষ্ট না করি, একটা সিন ছিল যেখানে আমাকে রাস্তা পার হতে, আবারও ভিকি জাহেদের চ্যালেঞ্জেস যেগুলো আমি লাইফে ফেস করি অ্যাজ এ অভিনেতা, একটা সিন ছিল আমাকে রাস্তা পার হতে হবে অন্ধ হয়ে, এবং রাস্তাটা লিটারেলি একটা অনেক হাই স্পিডে গাড়ি যাচ্ছে, হাইওয়ে রোড। সো বিইং দ্য মানে স্ট্রিক্ট ডিরেক্টর দ্যাট হি ইজ, সে জেনুইনলি আমার চোখ বেঁধে দিল। আচ্ছা। অ্যান্ড ওই ব্লাইন্ড ফোল্ডটা এমন ছিল, যাতে হয়েছে না পাতলা কাপড় দিলে না দূরে থেকে বোঝা যায় ওটা পাতলা কাপড়, আসলে কেউ দেখতে পাচ্ছে। একদম মোটা করে একটা কালো কাপড়, যেটা বাঁধার কারণে আমার উল্টো আরো মাথা ব্যথা করছিল। সেটা দিয়ে আমাকে বললে, এবার রাস্তা পার হন। সো বিকজ এটা তার রিয়েল শট লাগবে এখন। কারণ হচ্ছে কি, যদি কেউ শুটিং দেখে তাহলে গাড়ি আসলে আগেই স্লো করে ফেলবে, অথবা কাছে এসে শুটিং দেখায় ব্যস্ত হয়ে যাবে, বা তসিম বাবুকে দেখতে ব্যস্ত হয়ে যাবে। এটা যাতে না হয়, এই জন্য সে ক্যামেরা নিয়ে অনেক দূরে চলে যায়, রাস্তার মাঝখানে, হাইওয়ের এক পাশে আমার পারে আমাকে ফেলে দিয়ে, এবং বলে যে আপনি এবার রাস্তা পার হন, অ্যাকশন বলে রাস্তা পার হবেন। আচ্ছা, জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে এখনো বেঁচে আছি।
ঠিক আছে, আমরা আরো গল্প করব, কিন্তু আমি একটু জানতে চাই যে আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে জিনের একটা অস্তিত্ব দেখেছেন বা কিছু একটা এরকম। এটা নিয়ে আমরা গল্প করব। আচ্ছা, আপনি কি অপ্রেমিক? এখন তো আমি হাজবেন্ড, কোন এক সময় তো অপ্রেমিক ছিলাম আসলে। আচ্ছা, হাজবেন্ড, যেহেতু বলছেন হাজবেন্ড, মানে ফ্যামিলির সম্পর্কে একটু জানতে চাই, কেমন চলছে সংসার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সংসার ঠিকঠাক রেখেছে এবং এখন পর্যন্ত আমরা খুব ভালো আছি মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মাশাআল্লাহ খুব ভালো জুটি, খুব সুন্দর। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এত নায়িকার সঙ্গে শুটিং করেন, এত সুন্দরীদের সাথে, কখনো কি ভাবি এটা নিয়ে মাইন্ড করে বা কোনো কিছু বলে? এত সুন্দর, তা তো অবশ্যই, স্বামীকে যখন দেখে অন্য অ্যাক্ট্রেসদের সঙ্গে কাজ করছেন এবং শুটিং এ বাইরে যেতে হয় অনেক সময়, বাইরে রেগুলারই যেতে হয়। ইনফ্যাক্ট আমার সবচেয়ে বেশি বাইরে যেতে হয়, আমার প্রতিটা গল্পই ঢাকার বাইরে শুটিং হয় এবং আমি ছটফট করি কখন আমি বাসায় ফিরবো, আমার দাদার কাছে আমি ফিরবো, এটা আমার মধ্যে থাকে। আর না, আমাদের প্রায় 8 বছর হতে যাচ্ছে সংসারের, নেক্সট ইয়ার আমাদের 8 বছর হবে। এর মধ্যে একটা দিনে একটা ক্ষণের জন্য কখনো কোনো প্রবলেম করেনি। এই কারণে আসলে আমি বলবো যে আমি যে ফ্রিডম এন্ড স্পেসটা পাই সেটার কারণে আসলে আমি হয়তো আমার কাজ অনেক ফোকাস করতে পারি, আরো ভালো কাজ করতে পারেন। একটা সম্পর্কে যখন আপনি পার্টনার কাছ থেকে অনেক সাপোর্ট পাবেন তখন কিন্তু আপনি কাজটাতে আরো বেশি মনোযোগী হবেন। জি জি। এবং নিজের জন্য না হলেও এখন ওর জন্য আমি আসলে আরো ভালো করার চেষ্টা করি। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাই অপ্রেমিক গল্পটি কেমন আসলে? অপ্রেমিকের গল্পটি, অপ্রেমিক শব্দটার মধ্যে যেটা বুঝতে পারছেন অনেকটা ওরকমই, খুবই সহজ একটা গল্প। পৃথিবীতে সব প্রেমের আসলে পরিণতি মধুর হয় না, কেউ কেউ অপ্রেমিক রয়ে যায়, মানে কারো কারো প্রেমে, কেউ কেউ প্রেমে হয়তো ব্যর্থ হয়। সো ওই একরকম ভাবে একটা ব্যর্থ প্রেমের গল্পই অপ্রেমিক। এখন প্রেমে তো আমরা সবাই সবসময় সফল হইনি, কেউ ব্যর্থ হয়েছি, অনেকেই ব্যর্থ হয়েছি, অনেকে বারবার ব্যর্থ হয়েছি। তো ব্যর্থ প্রেমিকদের জন্য একটা সুন্দর গল্প হচ্ছে অপ্রেমিক। আর মন মর্জি আমরা কবে দেখবো? মন মঞ্জিলে আসলে আসার কথা ছিল তো এই বছর কোরবানি ঈদে, কিন্তু টেকনিক্যাল রিজনে নাটকটা এখনো আসেনি। আমাদের এন্ড থেকে সবকিছুই রেডি আছে, আমি ওয়েট করতে পারছি না কবে এটা আসলে রিলিজ হবে এবং কবে এটার ফার্স্ট লুক, ফার্স্ট পোস্টার আমি ছাড়বো, বিকজ ওয়ান অফ মাই বেস্ট প্রোডাকশনস আর কি, এবং এটা আমি ছাড়ার জন্য খুবই ছটফট করছি। আপনার চেয়ে বেশি আমার জানার ইচ্ছা আসলে কবে আসবে আমি নিজেও। আচ্ছা, নেহাল তো ফিরে এসেছে, তো কিরকম এক্সাইটমেন্ট? অনেক অনেক অনেক। নেহাল হচ্ছে গিয়ে তসলিম মাহবুবের আরেকটা ফর্ম, বিকজ নেহাল তৈরি হয়েছিল আরো 8 বছর আগে, প্রায় 8 বছরের বেশি আসলে, 2018 সালে। সো তখনকার চরিত্রে আবার ফিরে যেতে পারা, ইটস লাইক গোয়িং ব্যাক ইন টাইম। আমরা বলি না যে টাইম ট্রাভেল করা কি সম্ভব হয় কিনা, তো আমার জন্য একরকম ভাবে টাইম ট্রাভেল হচ্ছে ব্যাচেলার পয়েন্টে ফেরত আসা। এটা খুবই চমৎকার একটা জার্নি, বিকজ একটা সময় ওখান থেকে আমি বের হয়ে চলে আসি, বা এরপরে আমার ক্যারিয়ার আরো 5 বছর আমার গতিতে আগায়, ওখান থেকে আবার 5 বছরের পিছনে নেহালে ফিরে যাওয়া এবং ওদের এত সুন্দর করে আমাকে গ্রহণ করা আমাকে অনেক ইন্সপায়ার করে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে আসলে মানে পিছনে গিয়েও ভালো কিছু করা সম্ভব। 2013 সালে আপনার অল টাইম দৌড়ের উপর প্রথম আপনার অভিষেক হয়েছিল এবং আমার মনে হয় তারপর থেকে আপনি দৌড়ের উপরেই আছেন কাজ নিয়ে। আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে দর্শকের এত ভালোবাসা আপনার প্রতি, এবং হয় না যে ওই টাইমটাতে টিনেজার থেকে শুরু করে সবাই কানেক্ট করতে পেরেছিল এবং আপনাকে অনেক ভালোবেসেছিল। তো এই ধরনের আরো চরিত্র ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? বা আমি তো এখনো টিনেজার, মানে মনে মনে, মানে সত্যি কথা বলতে আমরা কে না চাই যে আমরা ইয়াং থাকি, ইয়াং থাকলে নিজেরই ভালো লাগে, শুধু স্ক্রিনে না। দেখবেন আপনার যখন মন ভালো থাকে আপনি তখন একটু দুষ্টামি করবেন, একটু বাচ্চামি করবেন, আমি জানি না, আমি করি, প্রচুর করি আমি। সো ওই জায়গা থেকে আমি তো সবসময় চাই করতে, কিন্তু আমার একটা লুক এখন আছে, একটা বয়স, একটা স্ক্রিন এইজ একটা আছে। স্ক্রিনে হয়তো অ্যাক্টররা আমরা আসলে খুব স্লোলি এইজ করি, যেটা রিয়েল টাইমে আমার ফ্রেন্ডদের সবার চুল পেকে গেছে আসলে দেখা যাচ্ছে। সো ওখান থেকে এখনো যে আমি ভার্সিটি চরিত্রগুলো করতে পারছি বা করছি বা মানানসই হচ্ছে, এটাই আমার জন্য অনেক বেশি কিছু। অ্যান্ড এরকম একটা এই অল টাইম দৌড়ের উপরের
টাইপের একটা ইয়াং গল্প নিয়ে জাস্ট আমরা নেক্সট মান্থেই কাজ করব। আচ্ছা। এবং এটারই অলরেডি প্ল্যানিং চলছে, সামনে আসবে একটা চ্যানেলে। সো ওইটার জন্য অনেক বেশি এক্সাইটেড এখন। আচ্ছা, আর সামনে কি মানে এত নাটক করেছেন, এতদিন ধরে কাজ করছেন, সিনেমায় কাজ করার ইচ্ছা কি জাগে না? অবশ্যই যাবে, কেন যাবে না। মানে লাস্ট 2-3 বছর ধরে অনেক বেশি ইচ্ছা করছে যে সিনেমায় যাই, কিন্তু চাইলেই তো আসলে যাওয়া যায় না। একবার মানে একভাবে চাইলেই যাওয়া যায়, কিন্তু চাইলে যাওয়া উচিত না। আপনি হয়তো বা একটু সময় নিয়ে। রাইট। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, বলি আমি একটা রান্না না শিখে সেই রান্নাটা করতে চাচ্ছি না। আচ্ছা, আপনার পরিবার তো চেয়েছিলেন আপনি প্রকৌশলী হন, বাট আপনি অভিনেতা হয়ে গেছেন। তো এই সিদ্ধান্তটা কি আসলে ভালো সিদ্ধান্ত ছিল? আপনার পরিবারের মত কি এখন? এটা তো পরিবার ভালো বলতে পারবে আসলে। ওদের যদি মনে হয় না যে হ্যাঁ বলে যে বাবা তুমি ভালো করেছিল, ভালো করছো এখন তো, হয়তো বা তুমি প্রকৌশলী না হলেও অভিনেতা হয়েছো। না, পরিবারের এন্ড থেকে আসলে সবসময় তো ভালো সাপোর্ট পেয়েছি। সো সাপোর্টটা পেয়েছি বিকজ ওরা যখন চেয়েছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, তখন আমি ওদের ইচ্ছা পূরণ করেছি। আমি তখন ইঞ্জিনিয়ার হয়েছি। ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমি আমার ইচ্ছা পূরণ করেছি, যেটা হচ্ছে কি আমি ক্রিয়েটিভ সেক্টরে কিছুটা করতে চেয়েছিলাম। সেটা যে অভিনেতাই, এটা আসলে তখন জানতাম না বা প্ল্যান ছিল না, সেটা হয়ে গেছে। আচ্ছা, গিটার আর আপনার ব্যান্ডের কথা কি মনে পড়ে? অবশ্যই। কি মনে পড়ে? আমি এখনো কোনো কনসার্টের ভিডিও দেখলেও, কনসার্ট সামনাসামনি দেখার প্রয়োজনে ভিডিও দেখলেও আমি অনেক নস্টালজিক হয়ে যাই। আমার মিউজিক নিয়ে কথা বলতে অনেক ভালো লাগে, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, আমার গুজ বাম্পস হয়, বিকজ মিউজিকটা আমি খুব ছোটবেলা থেকে ভিতরে অন্তরে পুষেছিলাম আর কি। সো যখনই কনসার্ট রিলেটেড বা মিউজিক রিলেটেড বা কোনো শো হচ্ছে, কোথাও শুনি, মনে হয় যেন কোথায় ওখানে একটা তৌসিফ আছে। আচ্ছা, আমি কি দু লাইন শুনতে পারি পছন্দের আপনার? আমি গান গাইতে পারি না, আই এম সো সরি। আমি গিটার বাজাতে পারি, খুব ভালো গিটার থাকলে আমি বাজিয়ে দেখাতাম। আচ্ছা, ঠিক আছে। 4 বছরের প্রেম আর 7 বছরের বিবাহিত জীবন কেমন চলছে? ভালো, খুব ভালো। কেমন ভালো চলছে? প্রেমের সময় ভয় পাইনি কখনো, কিন্তু বিয়ের আগে আই থিঙ্ক সবাই ভয় পায়, অনেক ভয় পায়। আমি পেয়েছিলাম প্রচুর। ভয়টা এই জন্য না যে মানে লাইক ওকে বিয়ে করবো না কাকে করবো, ওই ভয়। প্রেমটা শুরু কিভাবে হয়েছিল এটা যদি একটু বলতেন। মিউচুয়ালি পরিচয় হয়েছিল আসলে। সো মানে থাকে না মিউচুয়াল ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, তারপর আসলে প্রথম দেখাতে আমার পছন্দ হয় এবং আই ডিসাইডেড যে আমি ওকে বিয়ে করবো। অ্যান্ড ওর এন্ড থেকেও আসলে এরকম থাকে যে আমাকে এসে বিয়ে করবে, মানে আমাদের দুজনেরই আমার মনে মনে প্রেম ছিল, মানে প্রেম করার আগে উদ্দেশ্য ছিল যে আমরা দুজনকে বিয়ে করব। প্রপোজটা কে করেছিলেন? প্রপোজটা আসলে আমাদের ঠিকমতো করা হয়নি। আচ্ছা। বিকজ আমরা দুজন একসঙ্গে ভালোবাসা প্রকাশ করেছিলাম। আচ্ছা। এবং অদ্ভুত জিনিস হচ্ছে একই সঙ্গে। সো এটা একটা আমার এন্ড থেকে একটা মানে আফসোস আমারই যে আমি আসলে ওকে কখনো হাঁটু গেড়ে গোলাপ নিয়ে আংটি নিয়ে প্রপোজ করা হয়নি। বাট কোন এক সময় ওকেই আবার করতে চাই আমি জীবনে। বাট হ্যাঁ, ওই ভয়টা আসলে বিয়ের আগে যে ভয়টা ছিল, জাস্ট কবুল বলার পর থেকে ওই ভয়টা কেটে যায়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো কিছু ঘটেনি যে কারণে আসলে ভয় পেতে হবে বিবাহিত জীবনকে। আমার খুব আবার আগের জীবনটাই মনেই করতে পারি না। প্রেম যখন করেছিলেন, প্রেমের দিনগুলো কেমন ছিল? প্রেমের দিনগুলো যেমন থাকে। মানে কি কি করতেন? মানে নায়কদের প্রেম কেমন, এটা তো দর্শক তো জানতে চায়। নায়কদের প্রেম হচ্ছে গিয়ে শুটিং শেষ করে কোনোদিন যদি শুটিং থেকে একটু 1 ঘন্টা আগে ছুটি পাওয়া যায়, করে গাড়িটা নিয়ে টান দিয়ে বাসার নিচে গিয়ে একটু বারান্দায় আসো দেখি, ওই বারান্দা থেকে নিচে গাড়ি থেকে এতটুকুই। কারণ আবার ওর এলাকায় গিয়েছি, এলাকার মানুষ এখনো জানে না যে আমার সঙ্গে ওর সম্পর্ক। সো বারান্দা থেকেই দেখতাম বা গাড়ি থেকে আমি হাই হ্যালো দিতাম, তারপর চলে আসতাম। এরকমই, এইভাবেই আসলে প্রেম চলেছে। আর যেমনটা আপনি বলছিলেন যে আপু আপনার কাজে অনেক সাপোর্টিভ, তো এমনিতে কি মানে একসঙ্গে আপনার সব কাজ দেখা হয়? হ্যাঁ, একসঙ্গে বলতে হচ্ছে কি আমি তো ম্যাক্সিমাম টাইম কাজেই থাকি, ও হচ্ছে আমার কাজের সবচেয়ে বড় ক্রিটিক। ও আসলে কাজগুলো দেখে
ও আমাকে জানায় যে এই কাজটা দেখলাম, এই কাজটা এটা ভালো হয়নি, বা ওটা আরো ভালো করা যেত, চুলটা আরো সুন্দর করা যেত, মেকআপটা ঠিক করে, এরকম অনেক ভালো ভালো টিপস দেয় আমাকে, যেটা আসলে আমার আমার চোখ দেখা যায় মানে ফাঁকি দিয়ে গিয়েছিল, কিন্তু আসলে ওর চোখ ফাঁকি দিতে পারি না। আচ্ছা, রিয়েল লাইফের এই কাপল জুটিকে কি কখনো রিয়েল লাইফে দেখা যাবে? এই যে রিল লাইফে দেখছেন, এটি তো রিল লাইফ। মানে স্ক্রিন লাইফে আসলে মনে হয় না, বিকজ এটা হলে এতদিনে হয়ে যেত। কোনো ওভাবে আসলে ইচ্ছা জাগেনি, প্লাস ওর এন্ড থেকে ও চায় না করতে। আচ্ছা, এত ভক্তরা সবাই চায় যে আপনি সিনেমায় আসেন, তো সিনেমায় আসলে আপনি কবে আসবেন? এই বললাম না যে একটা প্রিপারেশন থাকে, একটা ইয়ে থাকে, বাট নট রাইট নাও। আর কিছুদিন পরে, আর কিছুদিন পর, বেশি দিন না, এমন না, আরো 5-6 বছর, হয়তো 2-1 বছরের মধ্যে। বাংলা সিনেমার কোন অভিনেতা বা অভিনেত্রীকে আপনি মানে ফলো করেন বা তাদেরকে ভালো লাগে আপনার? এগুলো নিয়ে অনেক কথা বলেছি আসলে। আমার প্রতিটা মানুষকে আলাদা আলাদা গুণে ভালো লাগে। সো এটা নিয়ে বলতে গেলে আমরা একজনকে আপনি একজনের নাম থেকে শুরু করে, এখন একজন একজনের নাম থেকে শুরু করে সবার নাম যদি না বলি তাহলে বাকিরা মাইন্ড করবে। আমি কারণ আমি জানি। আচ্ছা, আপনার চোখে শাকিব খান কেমন? আইডল, ওয়ান অফ দ্য বিগেস্ট আইডল ইন বাংলাদেশ। আর বন্ধু নায়ক সিয়াম? বন্ধু মানে নায়ক হিসেবে কেমন? নায়ক হিসেবে নায়ক, সুন্দর নায়ক, একটু বিশ্লেষণ করে বলেন। সুদর্শন নায়ক, অনেক বুদ্ধিমান নায়ক। আচ্ছা, কখনো আপনি সিয়াম এবং জোবানকে নিয়ে কোনো পরিচালক সিনেমা বানাতে চাইলে অভিনয় করবেন? অবশ্যই। আচ্ছা, আমি প্রশ্ন শুরুতে আমি অবশ্যই বলে দিতে পারতাম। আচ্ছা, আপনারা তো ফ্রেন্ড, জোবান, সিয়াম, তসিফ, সো কে আসলে সিনিয়র আপনাদের মধ্যে? আমি একটু সিনিয়র। আপনি সিনিয়র, ওকে। মানে আমরা আসলে 6 মাস পর পরে কেউ মিডিয়ার আগমনে, এমনিতে আপনাদের আড্ডা দেওয়া হয় একসঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আসলে তিনজনের বা আমাদের সবার আসলে ফ্রি টাইম মেলানো খুব মুশকিল। দেখা যাচ্ছে আমি আর জোবান ঈদে ফ্রি, সিয়ামের ঈদে ফিল্ম রিলিজ হচ্ছে, ওই ঈদে আর উল্টা ব্যস্ত বেশি। সো তবুও মাঝে মাঝে চেষ্টা হয়, মানে আমরা বছরে 2-3 বার আসলে আড্ডা হয় একটা। আচ্ছা, আর সামনে কি কি কাজ আসছে আপনার? তো দুটো কাজ নিয়ে তো কথা বললাম আজকে, অপ্রেমিকা আর অন্ধবালক। ওটিটিতে কি কাজ করার আগ্রহ আছে সামনে? ব্যাচেলার পয়েন্ট একরকম ভাবে ওটিটি কাজ, যেটা বঙ্গতে যাচ্ছে এখন, ওটা তো ইউটিউবে পরে যাচ্ছে, আগে বঙ্গ। আর হ্যাঁ, সামনে চক্র একটা ওয়েব সিরিজ, যেটা এবার বেস্ট ডিরেক্টর ভিকি জায়েদ পেল ওটিটি অ্যাওয়ার্ডসে, ওইটার সিজন 2 আসতে যাচ্ছে। যদিও ওইটার আমরা এখনো শুটিং শুরু করিনি, বাট ওইটার প্ল্যানিং খুব ভালোভাবে আগাচ্ছে। আমরা হয়তো নভেম্বর মাসে শুটিং করব। আচ্ছা, আমাদের নাটকের ইন্ডাস্ট্রিটা, মানে আপনি এত আগে থেকে কাজ করেন, আপনার দৃষ্টিতে, আপনি জাস্ট আমি মতামত জানতে চাচ্ছি যে এখন কি অবস্থায় আছে আমাদের এই যে নাটকের ইন্ডাস্ট্রিটা? জি, এটাকে ভেঙেই বলি, আমাদের নাটকের ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি এখন ইন্ডাস্ট্রি পর্যায়ে চলে গেছে। মানে আমার কাছে মনে হয় যে অডিয়েন্স নাটকে এখন প্রচুর, এবং এটা একটা খুব সুন্দর ডিভিশন হয়েছে, যে কিছু আর্টিস্টের অডিয়েন্স একরকম, আবার কিছু আর্টিস্টের অডিয়েন্স আলাদা, কিছু চ্যানেলের আবার আলাদা অডিয়েন্স ক্রিয়েট করেছে। সো কোনো কোনো চ্যানেল দেখা যাচ্ছে আছে না যে ছোট গল্প, ছোট বাজেটের কাজ দিতেও প্রচুর ভিউ পাচ্ছে, নিজেরা তৈরি করছে। এবং আমি দেখি কিছু আঞ্চলিক নাটকের চ্যানেল তৈরি হয়েছে, যে অমুক অঞ্চলের নাটকের চ্যানেল, অমুক অঞ্চলের নাটকের চ্যানেল, নাম এক্স্যাক্টলি জানি না দেখে বলতে পারছি না। সো ওদের আবার ফ্যান বেস ক্রিয়েট হচ্ছে। সো এইভাবে করতে করতে না আসলে নাটকের অনেক আর্টিস্ট, অনেক ডিরেক্টর, অনেক ভার্সেটাইল হয়ে গেছে, হ্যাঁ অনেক বিশাল হয়ে গেছে আসলে। কিন্তু কেউ যদি, তারপরেও সবাই নিজের থেকে চেষ্টা করে কাজ করার জন্য, কেউ যদি আপনার জায়গায় আসতে চায় বা সিএমের জায়গায় আসতে চায়, মেইন স্ট্রিমে কাজ করতে চায়, তাহলে সেই মানুষটা আসলে কিভাবে, মানে তার কি কি ডিফিকাল্টিজ আসতে পারে সামনে, বা হচ্ছে কিভাবে তার সেই সফলতা অর্জন করবে? আসলে এইটা যেরকম ব্লেসিং, এটা আবার একটা কার্স। এতগুলো চ্যানেল, এতগুলো আর্টিস্ট হয়ে যাওয়াতে মেইন স্ট্রিমে আসাটা এখন বাকিদের জন্য সত্যি ডিফিকাল্ট হয়ে গেছে, যেটা আমাদের জন্য একটু হয়তো ইজিয়ার ছিল। আমরা আবার আমাদের সময় জটিলতা ফেস করেছি আমাদের মতো করে, এখন ওদের ফেস করতে হবে, যে এত আর্টিস্টের মধ্যে নিজে কিভাবে ভালো কাজ করে হাইলাইট হবে,
সেটা এখন ওদেরকে ফাইন্ড আউট করতে হবে ওদের মাধ্যমে। আমি যখন কাজ শুরু করি তখন ইউটিউব আসেনি, তখন টিভিতেই সব কিছু হতো। আমাদের আগে যখন আমার সিনিয়ররা কাজ করেছে তখন ইউটিউবের নামও শোনেনি, কেউ ইন্টারনেটই আসেনি, তখন আসলে সবকিছু একদমই টিভি, বিটিভি বা 21 টিভি এরকম ওই চ্যানেলগুলোর উপরে ডিপেন্ড করে নাটক হতো। সো ওই জায়গা থেকে এখন যেরকম অনেক টিভি চ্যানেলস, আই থিঙ্ক ইউটিউব চ্যানেলস তো কয়েকশোর উপরে আছে। সো এতগুলো চ্যানেলে এতগুলো আর্টিস্ট, এতগুলো মানুষ কাজ করছে, এর মধ্যে থেকে অন্যতম হওয়া অনেক কঠিন একটা ব্যাপার। সো চেষ্টা করে যেতে হবে ভালো কাজ করা, বিকজ ভিউ ইজ ইম্পর্টেন্ট বাট ভিউ ইজ নট এভরিথিং। এমন অনেক কাজ আছে আপনি দেখবেন নাটক কথার কথা 40-50 মিলিয়ন ভিউ, কিন্তু আপনি হয়তো নামও শুনেননি। আবার এমন অনেক কাজ আছে যেটা আসলে 2-3 মিলিয়ন ভিউ, কিন্তু আপনি এটার নাম শুনেছেন, জানেন, হয়তো নাটকটা দেখেননি। সেটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হয় এবং দর্শকের যেন পরবর্তীতে গিয়ে ওই ক্যারেক্টারটা মনে থাকে, রাইট, ওইটা হচ্ছে গল্পটা যাতে মনে থাকে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, অনেক কিছু তো করেছেন লাইফে, আসলে সফলতার শেষ নেই, তারপরেও নিজেকে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান? নিজের সবচেয়ে সবার লিমিটেশন থাকে। আমি এই হাইটের চেয়ে আর লম্বা হয়তো কোনোদিন হব না, এরকম লিমিটেশন থাকে। আমার বিশ্বাস আমার অভিনয়ের দক্ষতার লিমিটেশন আমি এখনো পৌঁছাইনি। আমি আরও অনেক আনলিমিটেড বা আসলে আরও অনেক লিমিট বাড়াইতে চাই আমার নিজের, আরো এক্সপ্লোর করতে চাই, আরও অডিয়েন্সের সঙ্গে মিশতে চাই, আরও মানুষের ভালোবাসা পেতে চাই, আরও আপনাদের কাছে এসে আমার এই গল্পগুলো শোনাতে চাই। আমার এই চাওয়ার আসলে কোনো শেষ নাই। আমি খুবই মানে এদিক থেকে আমি অনেক হাংরি যে আমার আসলে আরও অনেক কিছু করতে হবে, অনেক কিছু পেতে হবে। এইটার মাত্রাটা কত উঁচা এটা আমি নিজেই ধরতে পারি না, বাট আমি সারাক্ষণ ইটস লাইক অ্যান ল্যাডার, যেটা আমি সেটা ক্লাইম্ব করে যাচ্ছি, আর আমি টায়ার্ড হচ্ছে না, খুব এনজয়িং ইট মোর। আচ্ছা, ভক্ত দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানুষ মাত্রই ভুল, আর আমি তসলিম মাহবুব একজন মানুষ প্রথমে, তারপর অভিনেতা। তো অভিনেতা হিসাবে যদি কোনো ভুল করে থাকি, মানুষ হিসাবে সেটা মাফ করে দিবেন দয়া করে। এই তো আপনাদের ভালোবাসায় সবসময় আপনাদের কাছে আসি, ভালোবাসা পেতে আসি, এবং গত কয়েকদিন ধরে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে, আশা করি এই ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। অনেক ব্যস্ততার মধ্যে আমাদের কাছে এসেছেন, আমাদের স্টুডিওতে আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।